আজকে আমরা অসাধারণ একটি সাইকোলজিক্যাল থ্রিলার মুভি এক্সপ্লেন করতে যাচ্ছি। মুভির প্রথম অংশটা আপনাদের কাছে খুব সাধারণ মনে হতে পারে, কিন্তু ধীরে ধীরে এই মুভির সাসপেন্স আপনাকে হতবাক করে দেবে। মুভি শেষটা আপনার অবশ্যই ভালো লাগবে। আপনি নিজেই দ্বিধায় পড়ে যাবেন যে কোনটা সত্যি আর কোনটা মিথ্যা। এই মুভিটি আপনার ব্রেন নিয়ে খেলা শুরু করবে। আজ আমরা এক্সপ্লেন করতে যাচ্ছি 2024 সালে মুক্তিপ্রাপ্ত মালায়ালাম মুভি লেভেল ক্রস মুভি। তো আর দেরি করব না, চলুন শুরু করি। মুভির শুরুতে আমরা দেখতে পাই একটা বিশাল জনশূন্য এলাকা, যেখানে একটি লেভেল ক্রস দেখানো হয়, যার পাশে ছোট একটি বাড়ি ছিল। আর আশেপাশে কোনো বসত বাড়ি, কোনো মানুষজন, কোনো রাস্তাঘাট কিছুই ছিল না। আর সেই লেভেল ক্রসের দায়িত্ব থাকা একজন লোক সেখানে থাকতো, যার নাম ছিল রঘু। রঘু এখানে একাই বসবাস করত। আশপাশটা পুরো খালি, যত দূর চোখ যায় শুধু মরুভূমির মতো। আর এই বিস্তীর্ণ এলাকাতে রঘু একা থেকে লেভেল ক্রসিংয়ের দায়িত্বটা পালন করে। রঘুর একটাই কাজ, যখন যখন ট্রেন আসবে সেখানে লেভেল ক্রসিং লাইনটা নামিয়ে দেওয়া এবং সবুজ পতাকা হাতে নিয়ে দাঁড়িয়ে থাকা। এরপরে রঘুর জামা দেখানো হয়, যেখানে 5টা কয়েন ঝোলানো ছিল। আপনারা এই সিনটি মনে রাখবেন, এই সিনের একটা টুইস্ট আছে লাস্টের দিকে। এরপর নষ্ট একটি ঘড়ি দেখানো হয়। এর অর্থ হচ্ছে রঘু যেখানে থাকে সেখানে সময়ের কোনো বাধা নেই। রঘু সময় মেনে চলে না, অর্থাৎ সূর্যের আলোর গতিবেগ এবং রেল লাইনে কান পেতে শব্দ শুনে সে বুঝতে পারে কখন ট্রেন আসবে। আর এইভাবে রঘু দিনের পর দিন সে তার দায়িত্ব পালন করে যাচ্ছিল। রঘু তার নিঃসঙ্গ জীবনের সাথে নিজেকে মানিয়ে নিয়েছিল। প্রতিদিনকার মতো আবার ট্রেনের জন্য অপেক্ষা করতে দেখা যায় রঘুকে। লেভেল ক্রস নামিয়ে সেখানে পতাকা হাতে দাঁড়িয়েছিল সে, কিন্তু হঠাৎ করে সে দেখতে পায় ট্রেন থেকে কিছু একটা পড়েছে। তার কৌতূহল হয় কি পড়ল। ট্রেনটা চলে যেতেই ধীরে ধীরে রঘু সেখানে চলে যায়। রঘু সেখানে গিয়ে অবাক হয়ে যায়, কারণ সেখানে একটি মেয়ে পড়েছিল। রঘু ধীরে ধীরে মেয়েটির কাছে যায়। এরপর সে বেঁচে আছে কিনা সেটা চেক করে। কিছুক্ষণ পর সে মেয়েটিকে নিয়ে তার বাসায় চলে আসে। মেয়েটিকে বিছানায় শুইয়ে দেয়, কিন্তু সে বুঝতে পারতেছিল না যে সে কি করবে। তার অনেক দিনের একাকিত্ব জীবন হঠাৎ করে এমন একটা মেয়েকে দেখে সে কেমন যেন এলোমেলো হয়ে গেল। মেয়েটার দিকে অন্যভাবে তাকিয়ে থাকে রঘু। বোঝাই যাচ্ছিল তার মধ্যে খারাপ কিছু জেগে উঠেছিল। রঘু কি করবে বুঝতে পারছিল না। এরপর একটা সময় ধীরে ধীরে সে মেয়েটির কাছে যেতে শুরু করে। তারপর তার সাথে ঘনিষ্ঠ হতে যাবে, তখনই মেয়েটির জ্ঞান ফিরে যায়। মেয়েটির ব্যথায় কাতরাচ্ছিল। অন্যদিকে রঘু বলতে থাকে, আমি তোমাকে এভাবে রৌদ্রের মধ্যে ফেলে রাখতে চাইনি, তাই এখানে নিয়ে এসেছি, আমাকে ভুল বুঝো না। একটা সময় মেয়েটি রঘুর কাছে পানি চায়। রঘু তাকে পানি দেওয়ার পরে জিজ্ঞেস করে, তুমি ট্রেন থেকে ঝাঁপ কেন দিয়েছিলে? মেয়েটি বলে, আমি ট্রেন থেকে ঝাঁপ দেইনি, আমি ট্রেনের বেসিনে হাত ধুতে গিয়েছিলাম। ঠিক তখনই দেখতে পাই দুজন লোক একে অপরের সাথে ঝগড়া করছিল। এরপরে কি হয়েছে আমার মনে নেই। রঘু বুঝতে পারে সেই ঘটনার কারণে মেয়েটি হয়তো কোনোভাবে ট্রেন থেকে পড়ে গিয়েছে। এরপরেই রঘু মেয়েটির জন্য চা বানাতে গেলে মেয়েটি উঠে কোথাও যেতে থাকে। রঘু তাকে জিজ্ঞেস করে, আপনি কোথায় যাচ্ছেন? এখানে বসুন। মেয়েটি বলে, ট্রেনের ভিতরে আমার হাজব্যান্ড ছিল, আমাকে যে করেই হোক ট্রেনটি ধরতে হবে, আমার হাজব্যান্ডকে খুঁজে বের করতে হবে। রঘু বলে, এখান থেকে ট্রেন খুঁজে পাওয়ার কোনো উপায় নেই, এছাড়া এখান থেকে যাওয়ার জন্য আপনি কোনো গাড়িও পাবেন না। মেয়েটি বলে, আমি হেঁটে যাব। রঘু তাকে সাবধান করে দেয়, বলে যে এখান থেকে হেঁটে যেতে হলে অনেকটা হাঁটতে হবে। কিন্তু কথা না শুনেই মেয়েটি বাহিরে চলে যায়। ঠিক তখনই সে দেখতে পায় একটা বিস্তীর্ণ এক মরুভূমি, যত দূর চোখ যায় শুধুমাত্র খোলা মাঠ। তারপরেও মেয়েটি হাঁটতে শুরু করে। অন্যদিকে রঘু তাকে বাধা দেয় না, সে তার কাজ করতে থাকে। সেখানে একটি গাধা ছিল। রঘু গাধাটিকে পানি খাওয়াতে গিয়ে দেখে সেখানে পানি নেই, তাই সে পানি আনতে চলে যায়। অন্যদিকে মেয়েটি তখন হাঁটছিল। রঘু যখন তার গাধাটির জন্য পানি আনতে যায়, সে দেখতে পায় মেয়েটি সেখানে সেন্সলেস হয়ে পড়ে আছে। রঘু তখন সেই মেয়েটিকে নিয়ে আবার তার বাসায় চলে আসে। কিছুক্ষণ পরেই মেয়েটির আবার জ্ঞান ফিরে। মেয়েটির জ্ঞান ফেরার পর দেখতে পায় সে রঘুর কাছেই আছে, অর্থাৎ রঘু তাকে নিয়ে এসেছিল। রঘু মেয়েটিকে নিজের পরিচয় দেয়, কিন্তু মেয়েটি এখনো তার নাম সহ কিচ্ছুই বলে না রঘুকে। তখন রাত হয়ে যায়। রঘু কিছু পান্তা ভাত নিয়ে আসে দুজনের খাবারের জন্য। অন্যদিকে মেয়েটি তখনও ভাবতে থাকে তার হাজবেন্ড তাকে নিতে আসবে, তাই সে বাইরে দাঁড়িয়ে থাকে। রঘু খাবার নিয়ে বাইরে আসে এবং তাকে বলে খাবারটি খেয়ে নেওয়ার জন্য। মেয়েটি বলে, আমার ক্ষুধা নেই। রঘু বলে, আমি জানি আপনি অনেক ক্ষুধার্ত, খেয়ে নিন। কিন্তু পান্তা ভাত দেখার পর মেয়েটি না খেয়ে সেখানেই বসে থাকে। রঘু বলে,
আমাকে চাল এবং অন্যান্য জিনিস আনার জন্য অনেক দূর যেতে হয়। দয়া করে খাবারগুলো নষ্ট করবেন না, খেয়ে নিন। রঘু তাকে আরও বলে, আপনি টেনশন করবেন না, আপনার হাজব্যান্ডকে আমরা খুঁজে বের করব। সে যদি আসে তো ভালো, আর যদি নাও আসে আমরা অন্য ব্যবস্থা গ্রহণ করব। কথাগুলো শুনে মেয়েটির ভালো লাগে আর সে তার খাবার খেতে শুরু করে। অবশেষে মেয়েটি বলে তার নাম চৈতালি। এরপরেই রাত্রেবেলা রঘু চৈতালির জন্য বিছানা করে দিতে থাকে, আর রঘু নিজের জন্য নিচে বিছানা করতে থাকে। এটা দেখে চৈতালি বলে, আমি বাহিরেই শুয়ে নিব, কোনো সমস্যা হবে না। রঘু ব্যাপারটা বুঝতে পারে। রঘু বলে, আপনি এখানেই থাকুন, আমি বাহিরে গিয়ে থাকি। কিন্তু একটু পর চৈতালি বলে যে না থাক, আপনি এখানেই থাকুন, কোনো সমস্যা হবে না। কথাটা শুনেই রঘু রাজি হয়ে যায় আর দরজাটা খুলে রাখে যাতে চৈতালি ভয় না পায়। কিন্তু তারপরও দুজনের কারোরই ঘুম আসছিল না। একটা সময় রঘু ধীরে ধীরে বাহিরে চলে যায় আর গাধার সাথে বসে কথা বলতে থাকে। বলে যে এই প্রথম আমার বাড়িতে কোনো মেহমান আসলো। এদিকে চৈতালির যেহেতু ঘুম আসছিল না, তাই সে বাহির থেকে রঘুর কথাগুলো শুনতে পারছিল। সে অবাক হয়ে যায়, এত রাত্রে রঘু কার সাথে কথা বলছে। কারণ রঘু তো বলেছিল এখানে নাকি তার কেউ থাকে না। তাই সে বাইরে গিয়ে দেখে রঘু কার সাথে কথা বলছে। তখন সে সেখানে গিয়ে দেখে একটা গাধা ছাড়া আর কিচ্ছু নেই সেখানে। চৈতালি তাকে জিজ্ঞেস করে সে কার সাথে কথা বলছে। রঘু তখন বলে এখানে তার একজনই বন্ধু আছে, সেটা হচ্ছে এই গাধাটা। পরের দিন সকালে চৈতালি খারাপ একটি স্বপ্ন দেখে ঘুম ভাঙে। ঘুম থেকে উঠে দেখে রঘু তার মতো কাজ করছে। ঘুম থেকে উঠতেই রঘু চৈতালিকে চা বানিয়ে দেয় আর তার সাথে কথা বলছিল। কিন্তু চৈতালি সেখানে চুপচাপ বসেছিল। রঘু চৈতালিকে বলে, আমি এখানে একাই আছি, তাই আপনাকে হঠাৎ পেয়ে আমার অনেক খুশি লাগছে। কিন্তু আপনি আমাকে ভুল বুঝবেন না, আমি আপনাকে একটা মিথ্যা বলেছি। আমার এখানে একটা ল্যান্ডলাইনের ফোন রয়েছে, কিন্তু সেটাতে কোনো আউটগোয়িং কল যায় না, শুধু ইনকামিং কল আসে। রেল স্টেশন থেকে আমাকে কল করে মাঝে মধ্যে। এরপর যখন তারা আবার কল করবে আমি বলে দেব আপনার কথা। তারা নিশ্চয়ই কোনো সাহায্য পাঠাবে আপনাকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য। কথাটা শোনার পর চৈতালির কোনো রেসপন্স ছিল না। সে সেখানে চুপচাপ বসেছিল। ঠিক তখনই ফোনের রিং বেজে ওঠে। রঘু বলে, আপনার ভাগ্যটা অনেক ভালো, এমনিতেও অনেকদিন পর পর ফোন আসে, আর এখন হঠাৎ করে চলে আসলো। তখন সে ফোনে রেল স্টেশন মাস্টারের সাথে কথা বলতে থাকে। কিন্তু যখনই সে চৈতালির ব্যাপারে বলতে যাবে তখনই চৈতালি নিজের থেকে ফোনটা কেটে দেয়। এটা দেখে অবাক হয়ে যায় রঘু। রঘু ফোন রেখে বাইরে চলে আসে। চৈতালি তখন বলে, আমি তোমাকে মিথ্যা বলেছি, কারণ আমি বুঝতে পারছিলাম না তুমি কেমন মানুষ। আসলে ট্রেন থেকে আমাকে কেউ ফেলে দেয়নি, আমি নিজেই ঝাঁপ দিয়েছি আমার হাজবেন্ডের থেকে বাঁচার জন্য। আমি একজন মনোরোগ বিশেষজ্ঞ। এরপর চৈতালি তার হাজবেন্ডের ব্যাপারে কথা বলতে শুরু করে। ঘটনা ফ্ল্যাশব্যাকে চলে যায়। চৈতালির হাজবেন্ড জিনসু ছিল চৈতালির পেশেন্ট। চৈতালি বলতে থাকে জিনসু মানসিকভাবে অনেক ডিপ্রেশনে ছিল, কারণ তার প্রথম স্ত্রী কোনো কারণ ছাড়াই সুসাইড করে ফেলে। তার স্ত্রী মারা যাবার পর সেও তার স্ত্রীকে ভুলতে পারেনি, বরং ধীরে ধীরে সে অনেক ডিপ্রেশনে যেতে থাকে। চৈতালি তার ট্রিটমেন্ট করছিল, ধীরে ধীরে তাকে সুস্থ করে তোলে। যদিও জিনসু কোনোভাবে কোনো চিকিৎসা নিতে রাজি হচ্ছিল না, চৈতালি তাকে বলে মানুষের জীবন একটাই, সে জীবনে তাকে যে করেই হোক তাকে বেঁচে থাকতে হবে, কারণ কারোর জন্য কারো জীবন কখনো থেমে থাকে না। এছাড়াও আমাদের জীবনে চলার রাস্তা একটাই, শুধু সামনে এগিয়ে যেতে হবে, পেছনে তাকানোর কোনো সুযোগ নেই। এইভাবে জিনসু আর চৈতালির মাঝে ভালো একটা সম্পর্ক তৈরি হয়। জিনসু ও চৈতালির থেকে ট্রিটমেন্ট নেওয়া শুরু করে। সে ধীরে ধীরে সুস্থ হতে থাকে আর চৈতালি জিনসুকে পছন্দ করতে শুরু করে। এরপর জিনসু একদিন চৈতালির কাছে আসে এবং বলে, আপনি বলেছিলেন আমার মনের কথাগুলো আপনাকে শেয়ার করার জন্য, আজকে আমি সেটাই করছি। আমি যখন আপনার কাছে আসি তখন আমার খুব ভালো লাগে, আপনার সঙ্গে সময় কাটাতে আমার অনেক বেশি ভালো লাগে। আমি চাই আমার সারাটা জীবন আপনার সাথে কাটিয়ে দিতে। আপনি আমাকে বিয়ে করবেন? চৈতালি কথাটি শুনে অনেক খুশি হয়, কারণ চৈতালিও মনে মনে তাকে অনেক পছন্দ করত। রঘু বলে, একজন পাগলকে বিয়ে করতে আপনি রাজি হলেন? চৈতালি বলে, আমার পরিবারও তাই বলেছিল, কিন্তু জিনসু তখন পাগল ছিল না, পুরোপুরি সুস্থ ছিল। আমরা একে অপরকে বিয়ে করে ফেলি। সবকিছু ঠিকঠাকই ছিল, কিন্তু কয়েক মাস যেতে না যেতেই তার ব্যবহার কেমন যেন বদলে যেতে থাকে। জিনসু আবারও নেশা করতে থাকে, আর যখনই ড্রাগস না পেত সে পাগলের মতো হয়ে যেত। একদিন সে আমার ওপর হাত তুলতে শুরু করে। এরপরে নিয়মিতই আমাকে টর্চার করত। ড্রাগস না পেলেই সে পাগল হয়ে যেত, আর একটা সময় আমাকে টর্চার করতে শুরু করত। এরপরে রঘু বলে, বাকি কথা পরে শুনবো, অনেকটা বেলা হয়ে গেছে, আপনি চাইলে গোসল করে নিতে পারেন। চৈতালিও গোসল করতে চলে যায়, কিন্তু সেখানে যাওয়ার পর চৈতালি দেখতে পারে
পানি অনেক কম ছিল। সে রঘুকে পানির কথা জিজ্ঞাসা করে। রঘু বলে, এখান থেকে পানি আনতে গেলে 2 কিলোমিটার দূরে যেতে হবে। যতটুকু পানি আছে আজকের মতো ওইটুকু দিয়ে শেষ করে ফেলুন গোসলটা। চৈতালি যখন গোসল করতে চায়, রঘু তখন সেটা দাঁড়িয়ে দেখছিল লুকিয়ে লুকিয়ে। সে দেখতে পায় চৈতালির পিঠে একটি কাটা দাগ। চৈতালির গোসল শেষে রঘু টাওয়াল এবং নিজের কিছু জামা কাপড় চৈতালিকে পরার জন্য দেয়। রঘু নিজেও ঘরে এসে নিজের একটা নতুন শার্ট পরতে শুরু করে। চৈতালি ঘরে এসে রঘুকে জিজ্ঞেস করে, তুমি এখানে কতদিন ধরে আছো আর তোমার পরিবারে কে কে আছে? রঘু তখন বলে, আমি এখানে 5 বছর নয়তো 10 বছর, ঠিক মনে নেই কতদিন ধরে আছি। আর আমার পরিবারে কেউ নেই, একজন মা ছিল, সেও মারা গেছে। এরপর চৈতালি তাকে জিজ্ঞাসা করে এই মরুভূমিতে সে একা সারাদিন কি কি করে। তখন রঘু তার সারাদিনের রুটিন বলতে থাকে। রঘু বলে, শুধুমাত্র সারাদিনে 3টি ট্রেন যায়, এই 3টা সময়ে তার কাজ। এছাড়াও সে 3টি ছাগল আর কয়েকটা হাঁস মুরগি পালে আর কিছু সবজিও চাষ করে। এরপর রঘু বলে, ওইখানে একটি মলম আছে, আপনি আপনার ক্ষতস্থানে লাগিয়ে নিন। কিন্তু চৈতালি দেখতে পায় সেই মলমটির মেয়াদ অনেক বছর আগেই শেষ। রঘু তারপরও বলে, এটা এখনো অনেক ভালো কাজ করে, কিন্তু চৈতালি একজন ডাক্তার ছিল, তাই সে মেয়াদ উত্তীর্ণ মলমটি লাগায় না। তখন চৈতালি রঘুকে বলে, একটু হলুদ আছে, সেটা দিলে আমার জন্য খুব ভালো হয়। রঘু তখন তাকে হলুদ দিতে থাকে। চৈতালি তাকে জিজ্ঞাসা করে, তুমি কি বিয়ে করেছো? রঘু তখন বলে যে না, আমার মায়ের ইচ্ছা ছিল আমাকে বিয়ে করাবে, আমাকে অনেকবার বলেছে, কিন্তু আমি বিয়ে করিনি। আমার মা আমাকে বলতো আমি যদি বিয়ে না করি আমাকে সারা জীবন একাই থাকতে হবে। ঠিক তেমনি আমাকে এখন সারা জীবন একাই থাকতে হচ্ছে, কিন্তু হয়তোবা এখন আর একা কাটানো লাগবে না, আপনি চলে এসেছেন। ঠিক তখনই চৈতালি বলে, বিয়ে না করে ভালোই করেছো, এক শান্তিতে জীবন কাটাতে পারছো। এরপর রঘু চৈতালিকে বলে, হলুদটা আপনার পিঠেও লাগিয়ে নিন, ক্ষতটা তাড়াতাড়ি সেরে যাবে। চৈতালি তখন বলে, তুমি কিভাবে জানলে? রঘু কোনো কিছু বলতে পারে না। চৈতালিও বিষয়টা বুঝতে পারে। এরপর চৈতালি বলতে থাকে, এমন অনেক ক্ষত আমার শরীরে রয়েছে, এগুলো হচ্ছে আমার ভালোবাসার প্রতিদান। এরপর সে আবারও অতীতের কথা বলতে থাকে। জিনসোর এমন ব্যবহার যখন কমছিলই না, তখন অন্য একজন ডাক্তারের পরামর্শে একটি মেন্টাল হসপিটালে জিনসোকে ভর্তি করে দেই। ঠিক ওই সময়টাতে একদিন জিনসোয়ের বাড়িতে তার একটি ডায়েরি আমি পাই, যেখানে আমি সেই লেখাটি পড়ে বুঝতে পারি জিনজোর প্রথম স্ত্রী সুসাইড করেনি, জিনসোই মেরে ফেলেছিল। লেখাটি পড়ে চৈতালি অনেক ভয় পায়। ঠিক তখনই সে দেখতে পায় মেন্টাল হাসপাতাল থেকে ছাড়া পেয়ে জিনসো তার পিছনে দাঁড়িয়ে রয়েছে। জিনসো বলে, সব জেনে ফেলেছ তাই না? কি মনে হয়, এটা কি সত্যি? আমি আমার স্ত্রীকে মেরে আবার ডায়েরিতেও লিখে রাখবো, নাকি সত্যি না? তোমার কোনটা মনে হয়? এখন আমার কি করা উচিত? তোমাকে মেরে ফেলে আবার সেই কথাটি ডায়েরিতে লেখা উচিত? চৈতালি বুঝতে পারে মানসিকভাবে অসুস্থ জিনসো, আর সেই ভেবে সে ভয় পেয়ে যায়। চৈতালি বলতে থাকে, জিনসো আমাকে সেখানে মেরে ফেলতো, কিন্তু ও বুঝতে পেরেছিল বারবার যদি ও এই ঘটনা তার বাড়িতে ঘটাতে থাকে তাহলে পুলিশ তাকে ধরে ফেলবে। এই জন্য জিনসো আমাকে এই সময় মারেনি, আমাকে ঘুরতে যাওয়ার কথা বলে কই যেন নিয়ে যাচ্ছিল। আমি বুঝতে পেরেছিলাম জিনসোর উদ্দেশ্য ভালো ছিল না, সে আমাকে দূরে নিয়ে মেরে ফেলবে, আর সেজন্যই ওর হাত থেকে বাঁচার জন্য আমি ট্রেন থেকে ঝাঁপ দিই। আর জিনসো যদি আমাকে খুন নাও করতো, তাও দিনের পর দিন আমাকে টর্চার করেই মেরে ফেলতো। সবকিছু শুনে রঘু তাকে সান্ত্বনা দিতে থাকে। সে বলে, একদিক থেকে আমরা দুজনে ভুল করেছি বাবা মার কথা না শুনে। তোমার বাবা মা তোমাকে বলেছিল বিয়ে না করতে, আর আমার মা আমাকে বলেছিল বিয়ে করতে, তো কেউ আমরা কথা শুনিনি। চৈতালি কাঁদতে থাকে। রঘু তাকে বলে, টেনশন নিও না, এখানে কেউ আসবে না, আর যদি কেউ আসেও আমি তোমাকে রক্ষা করব, জিনসে তোমাকে টাচও করতে পারবে না। রঘুর কথাগুলো শুনলে চৈতালি অনেক ভালো লাগে। এরপর চৈতালি নিজেকে সামলে নেয় আর বলে, আজকে আমি রান্না করব, প্রয়োজনীয় সব জিনিস তুমি আমাকে এনে দাও। রঘু তাই করে। তখনই তার ফোনটা আবার বেজে ওঠে। ফোনটা ধরেই সে কিছু কথা বলে। এরপর সে চৈতালিকে বলে, এই প্রথম আমি সময় ভুলে গিয়েছি, কখন যে সময় চলে গেছে আমি বলতেই পারবো না। তোমার সাথে কথা বলতে বলতে সময়টা এক মুহূর্তে চলে গেল, ট্রেন চলে আসবে। তাই রঘু পতাকাটা হাতে নেয় আর ইউনিফর্মটা পরে নেয়। চৈতালি বলে, তুমি যদি এখানে ইউনিফর্ম নাও পরো, তাও তো তোমাকে এখানে কেউ চেক করতে আসবে না, তাই না? রঘু বলে, আমি নিজেই চেক করি, আসলে আমি আমার দায়িত্ব
অবহেলা করতে চাই না। চৈতালি তার মেডেলগুলো দেখে জিজ্ঞেস করে, এই মেডেলগুলো কিসের, কে দিয়েছে? রঘু বলে, এগুলো আমাকে কেউ দেয়নি, আমি নিজেই নিজেকে দিয়েছি। চৈতালি তখন হাসে। রঘু বাইরে চলে যায়। চৈতালি রান্না শুরু করে। রান্না করার কিছুক্ষণ পর চৈতালি দেখতে পায় যে পুরো ঘরটা অগোছালো। সে ঘর গোছাতে শুরু করে। ঠিক তখনই ছোট একটা বক্স তার চোখের সামনে পড়ে। সেটা উঠাতে গিয়ে চৈতালি হাত থেকে পড়ে যায়। সেখানে ছোট ছোট কাটা কিছু নিউজ পেপার ছিল, সেগুলো চৈতালি দেখতে শুরু করে। অন্যদিকে রঘু চৈতালিকে পেয়ে অনেক খুশি ছিল। সে একা একাই দাঁড়িয়ে হাসছিল। অন্যদিকে চৈতালি সেই নিউজ পেপারগুলো পড়তে থাকে। সেখানে লেখা ছিল একটা পরিবারের খুন হওয়ার ঘটনা সম্পর্কে, যেখানে একই পরিবারের 4 জনকে কেউ খুন করেছিল। নিউজ পেপারে আরো লেখা ছিল সেই 4 জনকে এমনভাবে খুন করা হয়েছিল যে তাদের মাথা থেতলে দেওয়া হয়েছে, কাউকে চেনা যাচ্ছে না। এই সব কিছু দেখে চৈতালি ভয় পেয়ে যায়। সে ভাবতে থাকে এগুলো হয়তো রঘুরই কাজ। ঠিক তখনই বাক্স খুঁজে সে আরো একটি কার্ড খুঁজে পায়, যেটা ছিল রঘুর আইডি কার্ড। কিন্তু সেখানকার ছবিটা রঘুর ছিল না, অন্য একজনের ছিল। চৈতালি তখন বুঝে যায় ছেলেটি রঘু নয়, সে রঘুর আইডেন্টি নিয়ে বেঁচে আছে। এতে করে চৈতালি আরো বেশি ভয় পেয়ে যায়। চৈতালি বুঝতে পারে সে এক সাইকোর হাত থেকে বাঁচার জন্য আরেক সাইকোর হাতে এসে পড়েছে। অন্যদিকে সে বুঝতে পারছিল এখনই রঘু চলে আসবে, তাই সে কাগজপত্রগুলি উঠিয়ে সেখানেই রেখে দেয়। এদিকে রঘু ঘরে এসে আবারও চৈতালির সাথে কথা বলতে শুরু করে, কিন্তু চৈতালি একেবারে ভয়ে চুপসে ছিল। রঘু বারবার কথা বলেও চৈতালির থেকে কোনো সাড়া পাচ্ছিল না। তখন রঘু জিজ্ঞাসা করে, তুমি কি ভয় পাচ্ছ? ভয় পেও না, তোমার হাজবেন্ড আসলেও তোমার কোনো ভয় নেই, আমি ওর মাথা ফাটিয়ে দিব। এই কথা শোনার পর চৈতালি আরো ভয় পেয়ে যায়, কারণ সেই নিউজ পেপারে লেখা ছিল একই পরিবারের 4 জনকে মাথা থেতলে মারা হয়েছিল। তখনই রঘু দেখতে পায় সেখানে সেই আইডি কার্ডটা পড়ে আছে। আসলে চৈতালি তাড়াহুড়া করতে গিয়ে সেই নিউজ পেপারগুলো সেই বক্সে রাখতে গিয়ে কার্ডটা রাখতে ভুলে গিয়েছিল। রঘু কার্ডটি দেখে বুঝতে পারে যে চৈতালি কেন ভয় পাচ্ছে। রঘু তখন বলে, তোমার কোনো দোষ নেই। এরপর রঘু তার গল্প বলতে শুরু করে। সে বলে, আমার মায়ের সবথেকে বড় ইচ্ছা ছিল আমি বিয়ে করি। যদিও আমি প্রেম করে ধোঁকা খেয়েছি, শুধুমাত্র আমার মায়ের কথা রাখার জন্য আমি বিয়েতে রাজি হয়েছি। ঘটনা আবারও ফ্ল্যাশব্যাকে চলে যায়। রঘুর যার সাথে বিয়ে ঠিক হয়েছিল সেই মেয়েটি আর রঘু কথা বলছিল। রঘু সত্যিটা বলে দেয় সেই মেয়েটিকে যে সে একজন মেয়েকে মন থেকে ভালোবাসত, কিন্তু সেই মেয়েটি তাকে ধোঁকা দিয়ে অন্য কাউকে বিয়ে করে ফেলেছে। এখন তার বিয়ে করার কোনো ইচ্ছে ছিল না, শুধুমাত্র মায়ের কথা রাখার জন্যই সে বিয়েটি করছে। অন্যদিকে রঘু মেয়েটিকে বলে, কিন্তু এখন তোমাকে দেখে আমার অনেকটা ভালো লাগছে। তুমিও কি কাউকে ভালোবাসো? যদি কাউকে ভালোবাসো তাহলে তাকে ধোঁকা দিয়ে আমাকে বিয়ে করার দরকার নেই। মেয়েটি হেসে বলে, না, আমি কাউকে ভালোবাসি না। এইভাবে তাদের দুজনে বিয়ে ঠিক হয়ে যায়। ভালোই চলছিল আমাদের সংসার, কিন্তু হঠাৎ করেই আমার মা মারা যায়। ওই সময়টাতে আমি খুব ভেঙে পড়ি, কিন্তু আমার স্ত্রী আমার পাশে ছিল, সে আমাকে সাহস জাগিয়েছে। এরপর তার এক কাজিন আমার বাড়িতে আসে, থাকতে শুরু করে। ছেলেটি খুব ভালো ছিল, সে আমাকে আমার ফার্মের কাজে সাহায্য করত। এর 1 বছর পর আমাদের কোলজুড়ে একটি ছেলে সন্তান আসে। এরপরে তার কাজিনের বিয়ে ঠিক করা হয়। আমরা মেয়ে দেখতে শুরু করি, কিন্তু অনেক মেয়ে দেখার পরও তার কাজিনের কোনো মেয়ে পছন্দ হয় না। আবার তার কাজিনের যে মেয়ে পছন্দ হয়, আমার ওয়াইফের সে মেয়ে পছন্দ হয় না। এইভাবেই কাটছিল দিন। 2 বছর কেটে যাবার পর আমাদের আরও একটি মেয়ে সন্তান হয়। এরপরে হঠাৎ করেই চারপাশে বন্যা শুরু হয়। আমার সব ক্ষেত খামার বন্যায় ভেসে যায়, অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাই আমি। আমার যা জমানো ছিল সব শেষ হয়ে যায়। এরপর আমরা সিদ্ধান্ত নেই আমরা আর কোনো বাচ্চা নেব না। সেই সময় আমাদের আর্থিক অবস্থা খুব খারাপ ছিল। এই জন্য আমি ইচ্ছা করে ডাক্তারের কাছে গিয়ে বেবি কনসেপ্ট যেন না হয় সেই ব্যাপারে কথা বলতে গিয়েছিলাম, কিন্তু ডাক্তার আমার রিপোর্ট দেখে বলে সেটা করার আর কোনো প্রয়োজন নেই, কারণ আমি নাকি কোনোদিন বাবাই হতে পারবো না। এই কথা শুনে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। আমি ডাক্তারকে বলি, আপনি রিপোর্টগুলি ভালোভাবে দেখুন, আপনার কোথাও ভুল হচ্ছে। আমার তো এই মুহূর্তে 2টা সন্তান আছে, কিন্তু ডাক্তার বলে তার কোথাও কোনো ভুল হয়নি। তখনই আমার ভালোবাসার ঘরটা ভেঙে চুরে তছমছ হয়ে যায়। আমি সব কিছু বুঝতে পেরে যাই। যখনই আমি বাড়ি আসি দেখতে পাই আমার ওয়াইফ আর তার কাজিন
একসঙ্গে ইন্টিমেট হচ্ছিল। আর আমি বুঝতে পারি এতদিন আমি যাদের নিজের সন্তান মনে করেছিলাম আসলে তারা আমার কেউ নয়। আসলে তারা সবাই একটা পরিবার। আমি তাদের কেউ নই। আমি শুধুমাত্র একজন বাইরের লোক। এত বড় ধোঁকা খাওয়ার পর আমি আর নিজেকে সামলে রাখতে পারিনি। আমি তাদের 4 জনকেই মেরে ফেলেছি। এরপর সেখান থেকে আমি পালিয়ে এসেছি। অনেক দূরে এসেছি। কত দূর আমি নিজেও জানি না। অনেকগুলো গাড়ি পেরিয়েছি, অনেকগুলো রাস্তা। এরপর একটা সময় আমার সাথে রঘুর দেখা হয়। সে এখানে আমাকে থাকতে দেয়। লোকটা অনেক ভালো ছিল। আমি যেহেতু কৃষিকাজ জানতাম, তাই আমি আর সে দুজনে মিলে এখানে একসাথে কৃষিকাজ করতাম। আমি তাকে আমার অতীতের ব্যাপারে কিছুই বলিনি, কারণ আমি জানতাম সে যদি সব কিছু জানতো তাহলে আমাকে এখানে থাকতে দিত না। আর আমি পুলিশের কাছে ধরা পড়তে চাইনি, তাই আমিও আর তাকে কিছু বলিনি। আর ওই নিউজ পেপারের অংশগুলো আমি জোগাড় করে রেখেছিলাম। আসলে পুলিশ এই কেসটা কিভাবে সমাধান করে সেটাই দেখতে চাচ্ছিলাম। এরপরে চৈতালি জিজ্ঞাসা করে, তুমি কি রঘুকে মেরে ফেলেছ? যশ অর্থাৎ নকল রঘু বলে যে না, রঘুর একদিন বুকে ব্যথা ওঠে, এরপর সে মারা যায়। রঘু বলে, এইটা সত্য যে আমি তাকে হাসপাতালে নিয়ে যাইনি। আর নিয়ে যেতামই কী করে? এখানে কোনো গাড়ি ঘোড়া ছিল না। আর আমি একা কী করে নিয়ে যেতাম? সে এখানেই মারা গিয়েছে। আর এরপরে আমি রঘু সেজে রেল গেটম্যানের কাজ করি। রঘু চৈতালিকে বলে, আমি কোনো খুনি বা সাইকোপ্যাথ নই। ওই দিন ওইটা ঘটে গিয়েছিল। এছাড়া আমি আর কিছুই বলতে পারবো না। রঘু কাঁদতে কাঁদতে বলতে থাকে, আমার মা যদি বেঁচে থাকতো এমনটা আমার সাথে কখনোই হতো না। রঘু বলে, তোমাকে তো বলেছিলাম আমার মা অনেক হেলদি ছিল, আর আমার মা মারা যাবার কোনো কারণই ছিল না। কিন্তু হঠাৎ করে একদিন আমার মা আর ঘুম থেকে ওঠেনি। তখন আমি বুঝতে পারিনি, কিন্তু পরে আমি বুঝতে পেরেছি আমার স্ত্রী আমার মাকে মেরে ফেলেছিল। হয়তো বিষ দিয়েছিল যাতে সে তার কাজিনকে এখানে আনতে পারে আর তার সাথে ভালোবাসার সম্পর্কটা চালিয়ে যেতে পারে। এইসব কিছু বলে রঘু সেখানে কাঁদতে শুরু করে। রঘু কাঁদতে কাঁদতে বলে, আমার জায়গায় অন্য কেউ থাকলেও একই কাজ করতো, তাই না? আর তুমিও যদি আমার জায়গায় থাকতে, তুমিও কি এই ভুলটা করতে না? তখন সব ভুলে চৈতালি রঘুর কাছে যায়। চৈতালি তাকে সান্ত্বনা দিতে শুরু করে। রঘু বলে, তোমাকে অনেকদিন পর সব কিছু বলতে পেরে এখন আমি নিজেকে অনেক হালকা অনুভব করছি। রঘু চৈতালিকে বলে, আমাদের দুজনের মধ্যে অনেক মিল। দুজনেই আমরা আমাদের বাঁচার আশা হারিয়ে ফেলেছি আর একই জায়গায় একত্রিত হয়েছি। আমরা কি আমাদের বাকি জীবন একত্রে কাটাতে পারি না? চৈতালি কিছুই বলে না। তখনই সে বুঝতে পারে তরকারি পুড়ে যাচ্ছে। তাড়াতাড়ি চৈতালি সেটা নামিয়ে পানি দিতে গেলে দেখে পানি নেই। চৈতালি বলে, পানি নিয়ে আসতে হবে। রঘু বলে, তুমি এখানে বিশ্রাম করো, আমি পানি নিয়ে আসছি। পানি আনতে অনেক দূর যেতে হবে। চৈতালি বলে, আজকে আমি যাব। রঘু বলে, তুমি একা যেতে পারবে না, আমি তোমার সাথে আসছি। চৈতালি বলে, আমি একাই যেতে পারবো। এছাড়া এই পুরো জায়গাটা আমি ঘুরে দেখতে চাই। রঘু চৈতালিকে পানি আনার জায়গাটা দেখিয়ে দেয়। ওই দূর যে পাহাড়টা দেখা যাচ্ছে ওর পিছনে একটা গ্রাম আছে, ওইখান থেকেই আমি পানি নিয়ে আসি। ঠিক আছে, আজকে আমিই যাই, তুমি রেস্ট করো। রঘুর মনটা অনেক ভালো ছিল। একে তো অনেকদিন পর অপরাধ বোধটা ভিতর থেকে বের হয়ে গেছে, অন্যদিকে সে একজন সঙ্গী পেয়েছে। তাই ঘরের ভিতরে এসে সে শুয়ে যায়। তখনই রঘু কারো আসার শব্দ শুনতে পায়। সে একটু ভয় পেয়ে যায়, কারণ চৈতালি তো মাত্রই গেল, এখন তার আসার কথা নয়। সে বাইরে বের হয়, কিন্তু আশেপাশে কেউই ছিল না। যখনই আবার সে ঘরের দিকে আসতে যাবে, পিছন থেকে সে জিনসোকে দেখতে পায়। জিনসো তাকে থেকে জিজ্ঞেস করে, এখানে কেউ কি এসেছিল? রঘু মিথ্যা বলে, এখানে কেউ আসেনি। জিনসো বলে, কেউ একজন ট্রেন থেকে লাফ দিয়ে তোমার কাছে সাহায্যের জন্য এসেছিল? রঘু বলে, না। জিনসো বলে, কালকে একজন ট্রেন থেকে লাফ দিয়েছে, আমি যখন যাচ্ছিলাম তখন। কিন্তু আমি যখন ফিরে আসছিলাম তখন আমি এখানে কিছু লক্ষ্য করছি। আমি ভাবলাম হয়তো সে এখানে এসছে তোমার কাছে সাহায্য চাওয়ার জন্য। রঘু বলে,
এখানে এমন কেউ আসেনি। তারপর জিনসো রঘুর কথা বিশ্বাস না করে ঘরের ভিতর যেতে চায়। তখনই রঘু রেগে গিয়ে তাকে বলে, আপনি বুঝতে পারছেন না কেন? আমি তো বলছি এখানে কোনো মহিলা আসেনি। জিনসো বলে, মহিলা না পুরুষ? আমি তো তোমাকে কিছুই বলিনি। তখন জিনসো বুঝে যায় রঘু মিথ্যা বলছে। রঘু জিনসোকে সেখান থেকে জোর করে বের করে দিতে চায়। এতে দুজনের মধ্যে হাতাহাতি হয়, মারধর হয়। রঘুকে মারতে মারতে বলে, আমি তোমার কোনো ক্ষতি করতে চাই না, ও আমার স্ত্রী। আমি আমার স্ত্রীকে নিয়ে যেতে চাই, তুমি বলো ও কোথায় আছে। তারপর রঘু বারবার বলে, এখানে এমন কেউ নেই। একটা সময় জিনসো বিশ্বাস করে যায়। জিনসো বলতে থাকে, আসলে আমি আমার স্ত্রীকে চিকিৎসার জন্য নিয়ে যাচ্ছিলাম, ও অসুস্থ ছিল। রঘু তখন জিজ্ঞেস করে, কিসের অসুস্থতা? জিনসো বলে, আমার স্ত্রীর মানসিক সমস্যা আছে। ও মাঝে মধ্যে নিজের ভেতরেই গল্প করতে শুরু করে, মানে ও নিজের ভিতরেই অন্য একটা পৃথিবী বানানো শুরু করে, অন্য একটা গল্প বানানো শুরু করে। বাইরে থেকে দেখলে ওকে কখনোই একজন রোগী মনে হবে না। ও খুব স্বাভাবিকভাবে চলাফেরা করে, কিন্তু যখনই ও আশেপাশে কাউকে নিজের শত্রু মনে করে তখন ও পাগল হয়ে যায়, উন্মাদের মতো করতে থাকে। তখন সে সব কিছু করে ফেলতে পারে। তখনই জিনসো বলে, আমি একজন ডক্টর, সাইকিয়াট্রিস্ট। এটা শুনে রঘু অবাক হয়ে যায়। জিনসো তখন বলতে শুরু করে, আসলে রোগী ছিল চৈতালি আর ডক্টর ছিলাম আমি। চৈতালি ডিপ্রেশনে ছিল, আর এই জন্য জিনসো তার ট্রিটমেন্ট করতে থাকে। একটা সময় ট্রিটমেন্ট নিতে নিতে জিনসো আর চৈতালির মধ্যে ভালো সম্পর্ক হয়ে যায়। ট্রিটমেন্ট শেষের দিন চৈতালি জিনসোকে প্রপোজ করে তাকে বিয়ে করার জন্য। এই সব কিছু শোনার পর রঘু একেবারে অবাক হয়ে যায়। অর্থাৎ চৈতালি তাকে যা যা বলেছিল এই সব কিছুই মিথ্যা। জিনসো বলে, বিয়ের পর চৈতালি যখন আবার ড্রাগ অ্যাডিক্টেড হয়ে যায় এবং কোনোভাবেই যখন তাকে কন্ট্রোল করা যাচ্ছিল না, তখন ডাক্তারের পরামর্শে আমি আবারও মেন্টাল হসপিটালে দিয়ে যাই। কিন্তু সেখানে কিছুদিন থাকার পর হসপিটালের যে নার্স থাকে তাকে খুন করে সে পালিয়ে আসে। কিন্তু তারপরও আমি তাকে পুলিশের কাছে দিইনি, লুকিয়ে রেখেছি। আর এখন আমি তাকে নিয়ে যাচ্ছিলাম ট্রিটমেন্টের জন্য অন্য কোথাও, কিন্তু মাঝ রাস্তায় আবারও সে ঝাঁপ দেয়। আসলে সে মনে করে আমি তার শত্রু, এজন্য কয়েকবার আমাকে মারার চেষ্টাও করেছিল, আর এখনও আমার থেকে পালিয়ে বেড়াচ্ছে। কথাগুলো শুনে রঘু যেন কিছুই বলতে পারছিল না। সে হতবাক হয়ে কিভাবে একটি মেয়ে এত বড় মিথ্যা বলতে পারে সেই কথা ভাবতেছিল। জিনসো বলে, আমি ভেবেছিলাম সে এখানে এসেছে। ট্রেন থেকে ঝাঁপ দেওয়ার পর সে আহত হয়েছে, বেশি দূর সে যেতে পারেনি। তুমি আমাকে খুঁজতে সাহায্য করো। কিন্তু রঘু তারপরও কিছু বলে না। জিনসো বলে, তুমি যদি ওকে লুকিয়ে রাখো, ওকে বের করে দাও, না হলে তোমার নিজের জীবনের ঝুঁকিই বাড়বে। আমি যা বলছি তুমি বিশ্বাস করো, না হয় তুমি নিজেই বিপদে পড়বে। রঘু তারপরও বলে, তোমার স্ত্রী এখানে নেই। এটা বলে সে ঘরে চলে যায়। জিনসো তার পিছনে চলে আসে আর বলে, আমাকে একটু পানি দিবে? ঠিক তখনই সেই চৈতালি জামা দেখতে পায়, আর এটা দেখে বুঝতে পারে চৈতালি এখানেই আছে। সে আবারও রঘুকে মারতে শুরু করে আর জিজ্ঞাসা করে, আমার স্ত্রী কই? রঘুও তাকে মারতে শুরু করে। একটা সময় রঘু যখন তাকে লোহার রড দিয়ে আঘাত করে, তখন সে প্রচণ্ড ব্যথায় কাতরাতে শুরু করে, আর একটা সময় শিখা বলে ডাকতে শুরু করে। রঘু তখন বলে, শিখাকে? জিনসো বলে, শিখা আমার স্ত্রী। তোমাকে কি নাম বলেছে? তখন রঘু বলে, চৈতালি। তখন জিনসো বলে, চৈতালি হলো সেই হসপিটালের নার্সের নাম যাকে সে খুন করে এখানে রেখে এসেছে। এতে রঘু আবারও অবাক হয়ে যায়। অন্যদিকে দেখা যায় চৈতালি পানি নিয়ে ফিরে আসছিল। ঠিক তার সামনে গিয়ে দাঁড়ায় রঘু আর বলে, তোমার নাম শিখা? এটা শুনে পানির পাত্র হাত থেকে পড়ে যায় চৈতালির। চৈতালি বলে, ও এসেছে? রঘু বলে, হ্যাঁ, আর আমাকে সব কিছু বলে দিয়েছে। তুমি আমাকে মিথ্যা কি করে বলতে পারলে? শেষ পর্যন্ত তুমিও আমাকে ধোঁকা দিলে। তখনই চৈতালি বলে, আমি তোমাকে ধোঁকা দিইনি, আমি তোমাকে একটি মিথ্যা কথাও বলিনি। আমি চৈতালি, আমি শিখা নই। শিখা ওর মৃত স্ত্রীর নাম।
ও পাগল হয়ে গেছে। শিখা ওর স্ত্রীর নাম, যাকে ও খুন করেছে। ও একটা পাগল। এখন আমাকেও শিখা পাবে। কিন্তু রঘু বলে, আমি কাউকে বিশ্বাস করি না। চৈতালি বলে, তোমাকে বিশ্বাস করতে হবে না। আমি ভেবেছিলাম তুমি অন্তত আমাকে সাহায্য করবে, আমাকে বাঁচাবে। আমি ভেবেছিলাম একটু শান্তিতে বাঁচতে পারবো। চৈতালি বলে, ওকে, আমাকে মেরে ফেলতে দাও। আমি এখান থেকে চলে যাচ্ছি, কিন্তু চলে যাবার আগে আমি প্রমাণ করে যাব যে আমি ভুল কিছু করিনি। আমি তোমার টেলিফোনের মাধ্যমে পুলিশকে এখানে আসতে বলবো। এরপরে পুলিশ ধরে নিয়ে যাবে কে আসল খুনি। তখন তুমি বুঝতে পারবে কে আসল সত্যিটা বলছে। রঘু তখন বলে, না, পুলিশকে ফোন করো না। চৈতালি তখন বলে, ও, বুঝতে পেরেছি। পুলিশ আসলে তো তুমিও ধরা পড়ে যাবে। আসলে তুমিও নিজেকে শুধু রক্ষা করতে চাও। তুমিও অন্য সবার মতো সেলফিশ। জিনসো তখন চৈতালিকে বলে, তুমি আমার সাথে এমন কেন করো? আচ্ছা, এখন চলো, আমরা অনেক দূর চলে যাব। তোমাকে কেউ কোনো ক্ষতি করতে পারবে না। তুমি ভালো হয়ে যাবে। চৈতালি বলে, তোমাকে এখানে নাটক করার কোনো দরকার নেই। কেউ তোমাকে এখানে বাধা দেবে না আমাকে নিয়ে যাওয়ার জন্য, এমনকি ও না। জিনসো বলে, ঠিক আছে শিখা, চলো। তখনই চৈতালি রেগে গিয়ে বলে, আমি শিখা নই, তোমার মৃত স্ত্রী নই। জিনসো বলে, ঠিক আছে, এখান থেকে চলো। জিনসো চৈতালির হাত ধরে নিয়ে যেতে লাগে। অন্যদিকে চৈতালি এক দৃষ্টিতে রঘুর দিকে তাকিয়েছিল। সে যেন তার চোখের ইশারায় রঘুকে কিছু বলতে চায়, যে বাঁচাও আমাকে। আমি তোমার সাথে থেকে যেতে চাই, এখানে থেকে যেতে চাই। কিন্তু রঘু কিছুই করতে পারছিল না। সে আসলে কিছুই করতে পারতেছিল না। সত্যি আর মিথ্যা সে কিছুই বুঝতে পারতেছিল না। কিছু দূর যাবার পর রঘু কিছুটা ভাবার পর জিনসোকে ডাক দেয়। জিনসো আবারও রঘুর কাছে আসে এবং তাকে কিছু টাকা দেয় এবং বলে, তুমি সারা জীবন ভালোভাবে এখানে কাটিয়ে নাও। কিন্তু রঘু বলে, আমার টাকা লাগবে না, আমাদের এখানে সুখে থাকতে দিন। আপনি ওকে নিয়ে যাচ্ছেন মেরে ফেলার জন্য। প্লিজ, ওকে এখানে রেখে যান, ও আপনার কোনো ক্ষতি করবে না। জিনসু বলে, তুমি আমার কথা বিশ্বাস করো, আমি যেটা বলছি সেটাই সত্যি। ঠিক তখনই চৈতালি সেই রডটা দিয়ে জিনসোর মাথায় আঘাত করে। জিনসো সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। চৈতালি সেখানে কান্না করতে থাকে, বলতে থাকে, আমাকে কেউ বিশ্বাস করে না, সবাই আমাকে ভুল বুঝে। কিন্তু আমি সবাইকে কিভাবে বুঝাবো যে আমি যেটা বলছি সেটাই সত্যি? তখনই রঘু বলে, তুমি বিশ্বাস করো, আমি তোমাকে বিশ্বাস করি, যেটা বলবে সেটাই সত্যি। চৈতালি বলে, তুমি মিথ্যা বলছো, তুমি ওর কথা বিশ্বাস করে আমাকে ওর হাতে তুলে দিয়েছিলে। রঘু বলে, আমার ভুল হয়ে গেছে, আমি শুধু তোমাকে চাই। এটা বলে সে চৈতালিকে শান্ত করার চেষ্টা করে। তখনই জিনসোর জ্ঞান ফিরে আসে। ঠিক তখনই চৈতালি ভরসা জেতার জন্য রঘু সেই রডটা দিয়ে জিনসোয়ের মাথায় বারবার আঘাত করতে থাকে এবং তাকে মেরে ফেলে। রঘু চৈতালিকে বলে, যে করেই হোক লাশটা দাফন দিতে হবে, সেটার ব্যবস্থা করো। চৈতালি ভিতরে চলে যায়। অন্যদিকে রঘু দেখতে পায় জিনসোয়ের মানিব্যাগ সেখানেই পড়ে আছে। সেই মানিব্যাগ নিয়ে সেখান থেকে টাকা নিয়ে নিজের পকেটে ভরতে শুরু করে। তখনই সে কৌতূহলীবশত জিন্সের মানিব্যাগে একটি কাগজ পায়, যেটা একটা মেন্টাল হসপিটালের কাগজ ছিল। সেখানে নাম ছিল শিখার। জিন্সও যেটা বলেছে সেটাই সত্যি ছিল। তখনই সে দেখতে পায় পিছনে চৈতালি দাঁড়িয়ে আছে। চৈতালিকে সে নাম ধরে ডাকে। তখন চৈতালি বলে, আমি চৈতালি না, আমি শিখা। এটা বলেই চৈতালি তার মাথায় একটা আঘাত করে। এরপর দুইটা ফুল গাছ দেখানো হয় এবং রঘুর সেই ইউনিফর্মে 7টা মেডেল দেখানো হয়। দর্শক, আমি আপনাদেরকে একটা কথা বলেছিলাম যে আগের ইউনিফর্মে 5টা মেডেল ছিল, এখন 7টা মেডেল। তো এর কাহিনীটাও পরে বলা হবে যে 7টা কী জন্যে। এরপর রঘু সেই ইউনিফর্মটি পরে ডিউটিতে যেতে থাকে। তার মাথায় ছিল ব্যান্ডেজ, অর্থাৎ রঘু মারা যায়নি, বরং রঘুই শিখাকে মেরে ফেলেছে। আর তার ইউনিফর্মের প্রত্যেকটা মেডেল একটা মানুষকে বোঝানো হয়, যেগুলোকে সে মেরে ফেলেছে। 4জন তার পরিবারের, একজন রঘু, আর একজন জিনসো, আর একজন শিখা।
আর সেই দুইটা ফুল গাছ ছিল জিনসো আর শিখার, যাদের কবর দিয়ে রঘু সেখানে ফুল গাছ রোপণ করেছে। এরপরে রাত্রেবেলা রঘুকে কিছু পেপার পোড়াতে দেখা যায়। সেই পেপারগুলো যেগুলো সে তার স্ত্রী আর পরিবারকে মারার পর এখানে পালিয়ে এসে জোগাড় করেছিল। কিন্তু সেখানে দেখা যায় প্রাক্তন প্রেমিক এসে মেয়েটি আর তার পরিবারের 4 জনকে মেরে ফেলে। আর এর থেকে বোঝাই যায় রঘু যা বলেছে সেটাও মিথ্যে। রঘু মনে মনে বলতে থাকে, আমিও একটি মেয়েকে ভালোবেসেছিলাম, কিন্তু সে আমাকে ধোঁকা দিয়েছে, আর সে ধোঁকাটা আমি মেনে নিতে পারিনি। আসলে তার যে গার্লফ্রেন্ড ছিল সে ধোঁকা দিয়ে অন্য জায়গায় বিয়ে করেছে, এটা সে সহ্য করতে পারেনি। কয়েক বছর পর সেই মেয়েটি সহ তার পরিবারের 4 জনকে সে মেরে ফেলে এবং এখানে পালিয়ে আসে। আর এখানে এসে রঘুকে মেরে রঘুর আইডেন্টিটি নিয়ে সে এখানেই থাকতে শুরু করে। আর যশ মানে নকল রঘু আসলে একজন সাইকোপ্যাথ ছিল। আর মুভিটি এখানেই শেষ দেখানো হয়। তো দর্শক, মুভি এক্সপ্লেনটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাবেন। যদি মুভিটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করবেন, আর নতুন নতুন সকল মুভি এক্সপ্লেন পেতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে রাখবেন।